এটা একটা র্যাম্পেন্ট করাপশন চলছিল বিগত 5 বছর ধরে, যেটা সীমাহীন এবং লাগামহীন। তো অবভিয়াসলি এটাকে কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারা কিন্তু কন্ট্রোল করতে পারেনি, এবং তার কারণে আজকে কিন্তু দলের এই বিপর্যয়। সেটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে, দেখুন, আজকে আরজি করের এই ঘটনা, এই দেয়াল লিখনটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পড়তে পারেননি। আরজি করের যে ঘটনা, সেই ঘটনাতে লক্ষ লক্ষ লোক আজকে রাস্তায় নেমে যেভাবে গণবিক্ষোভ দেখিয়েছে, যেভাবে প্রতিবাদ করেছে, তখনই ওনার উচিত ছিল ব্যাপারটা রিয়েলাইজ করা এবং শাসকের আইনের শাসন সেটাকে কায়েম করা। কিন্তু আইনের শাসন উনি কিন্তু কায়েম করতে পারেননি, উনি কিন্তু ব্যর্থ হয়েছেন। এবং দেখা গেছে যে আজকে যারা দোষী, আরজি করে যারা দোষী, তাদের বিরুদ্ধে কিন্তু সময় মতো কোনো রকম অ্যাকশন রাজ্য সরকার নিতে পারেনি। রাজ্য সরকারের উচিত ছিল কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেওয়া। আমি বলি, আজকে যদি আরজি করের ঘটনার আগে লোকসভায় নির্বাচন না হয়ে যদি লোকসভা নির্বাচনটা আরজি করের ঘটনার পরে হতো, তাহলে কিন্তু এই 29-এর জায়গায় 9টা সিটও পেত কিনা তৃণমূল কংগ্রেস, সেটা নিয়ে কিন্তু একটা বিরাট বড় কোয়েশ্চেন মার্ক। সুতরাং এছাড়াও আজকে দলীয় কর্মীদের সাথে, না আমায় বলতে দিন, দলীয় কর্মীদের সাথে যে সমন্বয়ের একটা অভাব, দলীয় কর্মীদের সাথে একটা সম্পূর্ণরূপে সমন্বয়ের অভাব ছিল। নিচুতলার যারা কর্মী, যারা গ্রাসরুট লেভেল, টিএমসির যারা গ্রাসরুট লেভেলের কর্মী, তাদের কোনো রকম দুঃখ বলুন বা তাদের যে ব্যথা বলুন বা তাদের যে কোনো ব্যাপারে তাদের সমস্যা বলুন, আজকে কিন্তু শীর্ষ নেতৃত্ব জানতো না। তারাই কিন্তু অক্লান্ত পরিশ্রম করে দলটাকে ক্ষমতায় এনেছে, এবং তারাই কিন্তু শেষ অবধি কিন্তু তারা কিন্তু লড়াই করে গেছে। কিন্তু তাদের জন্য কিন্তু দল দাঁড়ায়নি। তার কারণ হচ্ছে মাঝখানে দাঁড়িয়ে গেছে প্রাচীরের মতো আইপ্যাক। এই আইপ্যাক যে দলের কত বড় সর্বনাশ করেছে, সেটা কিন্তু পরবর্তীকালে সবাই বুঝেছে। এখন ঘটনাটা হচ্ছে, আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, যে আপনি তো এর আগে মুখপাত্র ছিলেন, আপনি তো সবকিছুই দেখেছেন, বুঝতে পেরেছেন, আপনি কেন প্রতিবাদ করেননি? প্রতিবাদ করার কোনো জায়গা ছিল না। আমরা প্রতিবাদ অনেকভাবে করতে চেয়েছি, আমরা জানাতে চেয়েছি, আমরা বিভিন্নভাবে আমরা বলতে চেয়েছি, কিন্তু আমাদেরকে বলতে দেওয়া হয়নি, আমাদেরকে বলতে দেওয়া হয়নি, সেই সুযোগ দেওয়া হয়নি। যেই কারণে আমি গত 2.5-3 বছর ধরে আমি কিন্তু দলের থেকে ডিট্যাচড। আমি কিন্তু দলের সাথে এবং দলের কোনো কর্মসূচি বা মিডিয়ায় অ্যাজ এ স্পোক্সপারসন আমি কিন্তু আসা বন্ধ করে দিয়েছিলাম। যদিও এখন আমি আবার তৃতীয়বারের জন্য অ্যাডভোকেট জেনারেল অফ মিজোরাম, এবং সেই দায়িত্ব, সেই সাংবিধানিক দায়িত্ব আমি পালন করছি। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের সাথে মিজোরাম সরকারের কোনো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট নেই। আমি কিন্তু থাকতেই পারতাম, কিন্তু আমি একেবারে সঠিকভাবে বিবেচনা করে আমি দেখলাম যে এই দলের সাথে যদি আমি সক্রিয়ভাবে জড়িয়ে থাকি, আমি নিজেই অপরাধী হয়ে যাব। সুতরাং 3 বছর ধরে আই ওয়াজ কমপ্লিটলি ডিট্যাচড ফ্রম দি পার্টি, এবং যেই কারণে আমি কোনো রকম মিডিয়া থেকে আরম্ভ করে পার্টির কোনো রকম প্রোগ্রাম থেকে আরম্ভ করে কোনো কিছুতে আমি যেতাম না। আমার একটাই কথা, যে আজকে বাংলার কথা উনি বলেন, উনি বাঙালির কথা বলেন, উনি বলেন যে সবাই বহিরাগত। আরে বহিরাগতকে কে এনেছে বাংলায়? আজকে লোকসভা নির্বাচনে আমরা দেখলাম কি? আমরা দেখলাম একের পর এক বিহার থেকে, গুজরাট থেকে, বিভিন্ন রাজ্যের থেকে মানুষকে নিয়ে আসা হলো এবং তাদেরকে সাংসদ করা হলো। কিন্তু বাংলায় যারা আছে তাদেরকে কিন্তু সুযোগ দেওয়া হলো না। এমনকি আমরা শেষে রাজ্যসভার নির্বাচনের সময়ও দেখলাম যে তামিলনাড়ুর থেকে একজনকে নিয়ে আসা হলো এবং তাকেও নমিনেশন দিয়ে তাকে রাজ্যসভায় পাঠানো হলো। আমার প্রশ্ন, তারা এখন কোথায়? তারা এখন কোথায়? আজকে বাংলার জন্য যারা কাজ করে গেল, আমরা যারা বাংলার জন্য কাজ করেছি, আমাদেরকে কোনো সুযোগ দেওয়া হলো না। বাংলায় থেকে এবং বাংলার মানুষ হয়ে আমি নিজে বাংলার জন্য কোনো কাজ করার সুযোগ পাইনি। আজকে আমি উত্তর পূর্ব ভারতে কাজ করছি। আজকে 2 দশক ধরে আমি উত্তর পূর্ব ভারতের সাথে জড়িত। আমি দুটো টার্মের আগে ছিলাম, মানে টানা 10 বছর আমি অ্যাডভোকেট জেনারেল ছিলাম। তারপর আবার 2024 সাল থেকে আমি তৃতীয়বারের জন্য হয়েছি। কিন্তু
সেখানে যে সম্মান পেয়েছি, একটা সাংবিধানিক পদ পেয়েছি, ক্যাবিনেট র্যাঙ্ক পেয়েছি, আজকে এখানে আমি কোনো কাজের সুযোগ পাইনি। আমি একবারের জন্য আমাকে কোনো কাজের সুযোগ দেওয়া হয়নি এবং বাঙালি হিসাবে, বাংলার লোক হিসাবে আমাকে বঞ্চিত করা হয়েছে, আমাকে ব্যবহার করা হয়েছে। বিশ্বজিৎ দা যেটা বলছেন যে বাঙালি হিসেবে, বাংলার লোক হিসেবে বিশ্বজিৎ দাকে একদম বঞ্চিত করা হয়েছে। বিশ্বজিৎ দা, আপনার কাছে আবারও আসবো। বিশ্বজিৎ দা যেরকম বলছিলেন যে আরজি করের দুর্নীতি প্রসঙ্গে যদি এই লোকসভা ভোট, আরজি করের যে ঘটনা ঘটেছে তারপর লোকসভা ভোট হতো, তাহলে তৃণমূল 29টা যে আসন পেয়েছে সে জায়গায় 9টা পেত কিনা সন্দেহ রয়েছে। অন্যদিকে এই আরজি করের দুর্নীতি প্রসঙ্গে মুখ খুলেছিলেন কে? ডক্টর শান্তনু সেন, প্রাক্তন তৃণমূল সাংসদ, এবং তিনি এই মুহূর্তে দলকে একেবারে কাঠগড়ায় তুলছেন এবং তিনি নিজের যেই জাতীয় মুখপাত্রের পদ সেটা ছাড়তে চেয়ে চিঠিও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। ডক্টর শান্তনু সেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শান্তনুদা, একদম প্রথমেই আপনার কাছে আসবো। আপনি যে ভুরি ভুরি অভিযোগ করছেন একেবারে আরজি করে সেই দুর্নীতি প্রসঙ্গে, যেভাবে নেক্সাস চলেছে, আপনি বলছেন যে এই যে নেক্সাসটা চলছিল আপনি একদম উপযুক্ত জায়গায় জানিয়েছিলেন। কোথায় জানিয়েছিলেন, ঠিক কি অভিযোগ আপনি করেছিলেন? প্রথমেই আমি আপনাকে বিনয়ের সাথে একটু সংশোধন করে দেবো। এই মুহূর্তে আমি দলকে কাঠগড়ায় তুলেছি এই কথাটা ঠিক নয়। আরজি করের দুর্নীতির সময় এবং অভয়া কাণ্ডে দলের মধ্যে থেকে যদি কেউ হুইসেল ব্লোয়ার থেকে থাকে, আপনাদের আর্কাইভ ঘেটেও পেয়ে যাবেন, তার নাম ডক্টর শান্তনু সেন। এখন তো আমি প্রাক্তন, তখন আমি এক্সিস্টিং এমপি ছিলাম। আরজি করে যখন আমি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হিসেবে দ্বিতীয় দফায় কাজ করতে যাই, তখন সেখানে আমরা প্রাক্তন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ডক্টর সুদীপ্ত রায়, তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তৎকালীন আমাদের স্থানীয় বিধায়ক অতীন ঘোষের মদতে যে কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছিল, আমি তখন কোনো মিডিয়াকে জানাইনি। আমি সমস্ত তথ্য প্রমাণ সমেত আমি দুটো জায়গায় দিয়েছিলাম, একটা স্বাস্থ্য ভবন, একটা নবান্ন, এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম হয়তো এর বিরুদ্ধে তদন্ত হবে। ওমা, তদন্ত তো দূরের কথা, কি হলো, আমাকেই রোগী কল্যাণ সমিতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং নিয়ে আসা হলো কাকে? যার নামে আমি তথ্য প্রমাণ দিয়েছিলাম সেই সুদীপ্ত রায়কে আবার চেয়ারম্যান করে নিয়ে আসা হলো। সন্দীপ ঘোষ একবার ট্রান্সফার হয়ে গেলেন, ট্রান্সফার হওয়ার পর তার এত উদ্ধত্ত, উলুবেরিয়া থেকে একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল এসছেন, তালাবন্ধ, তাকে ঘরের মধ্যে ঘুরে বেড়াতে হচ্ছে ক্যাম্পাসে, তিনি ফেরত চলে গেলেন। আবার দুদিনের মধ্যে সন্দীপ ঘোষ ব্যাক, আবার দ্বিতীয়বার তাকে ট্রান্সফার করা হলো, মানস ব্যানার্জিকে নিয়ে আসা হলো বারাসাত থেকে। তখন এই নর্থ বেঙ্গল লবির কিংপিন এসপি দাস, যার নেতৃত্বে সুদীপ্ত রায়, সন্দীপ ঘোষ, সুশান্ত রায়, অভিক বিরূপাক্ষ, সৌরভরা থ্রেড কালচার চালাতো, এই দুর্নীতির নেক্সাস চালাতো, আমার সামনে প্রকাশ্যে আরজিকর মেডিকেল কলেজে এসে বলেছে, আরে অর্ডার কি করে পাল্টাতে হয় আমরা জানি। তখন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন স্পেনে বা কোথাও বিদেশে, বলছি ওনাকে ফিরতে দাও, অর্ডার আমরা পাল্টে দেবো। ওমা, দেখলাম সত্যি তিনি ফেরত এলেন, অর্ডার আবার পাল্টে গেল, মানস ব্যানার্জিকে আবার বারাসত পাঠিয়ে আবার সেই সন্দীপ ঘোষকে নিয়ে আসা হলো। অর্থাৎ যে সন্দীপ ঘোষ সুদীপ্ত রায়ের নেক্সাসে কোটি কোটি টাকার দুর্নীতি, যেটা আমি অভিযোগ দিয়ে জানিয়েছিলাম, আবার আমাকে সরিয়ে দিয়ে তাদেরকেই পুনঃপ্রতিষ্ঠিত করা হলো। এবং তারপর অভয়াকাণ্ডে আমি যখন হুইসেল ব্লোয়ার হয়ে, আমি এবং আমার মিসেস যে ওই কলেজের প্রাক্তনী, আমরা যখন কিছু সত্যি কথা বললাম, তখন আমার সাথে কী হয়েছে আপনারা জানেন। আমার রেজিস্ট্রেশন বাতিল করা থেকে শুরু করে আমার মিসেসকে আমার বাড়ির সামনে মহানাগরিকের উপস্থিতিতে আমার দলের বিধায়কের মদতপুষ্ট গুন্ডারা মেরে চলে গেছে, এবং সর্বোপরি আমার মেয়ে, যাকে নখদাঁত বার করে আক্রমণ করা হয়েছে, আমার মেয়ের ছাত্র জীবনটাকে ছারখার করে দিয়েছে। রাত্রি 12:30টার সময় থ্রেট করা, তাকে বয়কট করা, তার সাথে কেউ হাসপাতালে কথা বলবে না, তার সাথে কেউ লাইব্রেরিতে পড়বে না, তার সাথে কেউ ক্যান্টিনে খাবে না। সে সরস্বতী পুজোয় আলপনা দিতে গেলে তাকে বলা হচ্ছে তুমি চলে যাও, নির্দেশ আছে তোমাকে রাখা যাবে না। সে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছে। সে যদি আজকে হোস্টেলাইট হতো, আজকে যদি বাড়ি থেকে যাতায়াত না করতো, ভগবান না জানে কি হয়ে যেত। এবং সে অনার্স পাওয়ার পর এই সন্দীপ ঘোষ ডিপার্টমেন্টে ফোন করে করে বলেছে সৌমিলিশনের খাতা আনো, তাকে ফেল করাতে হবে। এবং তারপর তারা এতটা হিংস্র যখন হয়ে গেছে, আমাকে তখন বলছে এরপর তোমার মেয়ে কী করে ডাক্তারিটা পাস করে আমি দেখব। ডাক্তারি পরীক্ষায় সব সাবজেক্ট পাস করে যাওয়ার পর একটা ইন্টার্নশিপ কমপ্লিশনে সমস্ত ডিপার্টমেন্টের হেডকে সই করতে হয়। এই সন্দীপ ঘোষ বা এই এসপি দাসের
ঘোষের নেতৃত্বাধীন যারা এই তখন তল্পিবাহক ছিলেন, তারা যদি আমার মেয়ের একটা ফাইনাল সই না করে, আমার মেয়ে পাস করার পরে আমার মেয়ে জীবনে ডাক্তারি সার্টিফিকেট পেত না, তখন আমি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলাম। কারণ আমি রাজনৈতিক ব্যক্তি, অনেক পরে আগে একজন পিতা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমার মেয়ের কেরিয়ারের কথা ভেবে বাধ্য হয়ে আমাকে চুপ থাকতে হয়েছিল। কিন্তু প্রতিবাদ সেদিনও ছিল, প্রতিবাদ আজও আছে, এবং আমার কথাগুলো সত্যি বলেই আজও সন্দীপ ঘোষ জেল খাটছে, আমার কথাগুলো সত্যি বলেই আজও আশিস পান্ডে জেল খাটছে, এবং অভিক দে থ্রেড কালচারের অন্যতম নায়ক, যাকে অভয়াকাণ্ডের ক্রাইম সিনে দেখা যাচ্ছে একটা লাল জামা পরে মাথায় অল্প টাক, ইন্দিরা মুখার্জি ডিসি সেন্ট্রাল কোনো ইনভেস্টিগেশন ছাড়া বলে দিচ্ছে যে তিনি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এই শান্তনু সেন তখন সেখানে প্রতিবাদ করেছিল। আজকে তাই সাধুবাদ জানাই ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করা হয়েছে বলে। নতুনভাবে মুখ্যমন্ত্রী তদন্ত করছেন, আমরা তাকিয়ে আছি আরজি করের দুর্নীতিতে যারা যুক্ত। অভয়ের ইটকাট, আরজি করের ইটকাট পাথর এখনো কেঁদে কেঁদে বলছে অভয়াকাণ্ডে একা সঞ্জয় রায় নয়, অনেকে জড়িত। আমার কাছে পোস্টমর্টম রিপোর্ট আছে, আমার কাছে ডিএনএ রিপোর্ট আছে, কোনোদিন সুযোগ পেলে আমি তথ্য দিয়ে দেখিয়ে দিতে পারি, অফিসিয়াল সায়েন্টিফিক রিপোর্ট দিয়ে প্রমাণ করে দিতে পারি একা সঞ্জয় রায় নয়, এখানে আরও অনেকে যুক্ত ছিল। সেই কারণেই 14ই আগস্ট উপরের নেতৃত্বের অঙ্গুলি হেলনে সেখানকার বিধায়কের তত্ত্বাবধানে কাশীপুর এবং বেলগাছিয়া থেকে একটা সম্প্রদায়ের কিছু গুন্ডারা এসে আরজি করে ভাঙচুর করেছিল তথ্য প্রমাণ লোপাট করার জন্য। কিন্তু এখনও সঠিক তদন্ত হলে দোষীরা সামনে আসবে, শাস্তি পাবে, সেই আশায় আমি নয় সারা পৃথিবীর মানুষ তাকিয়ে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.